যে আলটিমেট কোনো এক সময় গিয়ে দেখবো আমি আমার বন্ধুদের সাথে কি করছি না করছি তা ওই রকম কিছু কথা আমাদের এই সময়ের কথা সৌমিত্র আমাদের মানে আমার কি আমি যদি বলি যে আমার অনেক কিছুর প্রথমে আপনি আছেন এখন সেটা যদি বলি ছাত্র ইউনিয়ন অফিস আপনার সাথে প্রথম পরিচয় তারপরে আমরা একটা অনলাইন পত্রিকা করতে চেয়েছিলাম ক্যাম্পাস বেসড মুভ ফরওয়ার্ড সেইটা মানে আমার প্রথম সাংবাদিকতা বলা যায় সেইটা আমার হ্যাঁ পত্রিকা সরি আমার কবিতার বই এটা পুরানোর সাথে আপনার একেবারে বা কবিতা লেখা যদি বলি আমি প্রথম দিককার পাঠক বেরাইছি। আবার আজকের এই আমাদের যে বন্ধু থাকো যে অনুষ্ঠানটা এটা আমাদের রুটের একটা কাজ এইখানেও বলা যায় যে প্রথম এই সব কিছুর প্রথমের সাথে যে প্রথম সব কিছু সেই জায়গা থেকে আমি শুরুর দিকে আপনার কাছে জানতে চাই আপনার কি মনে আছে কিনা আমাদের পরিচয়টা কিভাবে হইলো বন্ধুত্বটা কিভাবে হইলো আপনার কিছু মনে আছে আমি এগুলো একটু শুনতে চাই আমার স্পষ্ট দিন মনে নাই ভাই, হ্যাঁ। দিনক্ষণ ধরে মনে নাই, কিন্তু মানে আমার তো ধরুন হয় না আমাদের সবকিছুর একটা করে স্মৃতি জমা থাকে বা একটা ধরুন এইটাকে এই বইগুলো থাকে এরকম তো রাইট তো যেইটাকে আপনি আছেন সেইটাকের স্মৃতি হচ্ছে আপনি বেশ বেয়ারা মিউজিশিয়ান রাজনীতি করেন এবং আপনার একটা উইথড্রল সিনড্রোম আছে ধরুন আপনি মানে সেটা তো পেশাগত জায়গাতে খুব Right. বেশি প্রবল রাইট সেটা হয়েছে, আপনি হ্যাঁ করবো না ছেড়ে দিব এই প্রবণতা আপনার ছিল ধরুন এই জায়গাগুলোতে বরং ধরুন আমি তো আসলে উল্টো আমি তো মনে হয় যে হ্যাঁ, হ্যাঁ। আরেকটু সহ্য করি আরেকটু দেখি তো আমার হ্যাঁ, মনে সেই হয় যে হিসেবে কোনো আমরা জায়গায় ধরুন দুজন আপনি দুজন। যখন ধরুন এরকম একটা এক্সট্রিমিস্ট জায়গায় আপনি থাকবেন আমি নিজে ফিল করি আপনি হয়তো না ফিল করতে পারেন আমার মনে হয় যে আমি যদি আপনার কাছে থাকি আমি কোনো না কোনোভাবে আপনার ওই যে ক্ষোভটা ডিমাইজ করতে পারবো মানে সেটা ডিমাইজ করি বা না করি, কিন্তু যেটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় ফলে এই যে আমরা তো কোথাও না কোথাও ধরুন মানে একজন একজনের কাছে আশ্রয় হয়ে উঠি একজন একজনের কাছে ধরুন যদি বলি যে নিজের একটা রিফ্লেকশন নিজের প্রতিবিম্ব হয়ে উঠি সজাতক তো আমরা কোনো কোনোভাবে লালন করি ফলে আপনি আপনার রিভার্সকে যেমন ঠিক উল্টো রিভার্সকে যেমন পছন্দ করেন আপনার যে সমধর্মী তার প্রতিও কিন্তু আপনার এক ধরনের মানে সেটা বিকর্ষণ হোক আকর্ষণ হোক একটা কিছু না কিছু ক্রিয়া তো আপনার থাকে তো সেই জায়গায় তো মানে আপনার সঙ্গে আমার যেমন কিছু জায়গায় প্রচণ্ড বিপরীতমুখী অবস্থান হয়তো 180 ডিগ্রি কোনো কোনো জায়গায় তো 0 ডিগ্রি অবস্থান মানে আমি একই দিকে যাই হয় ধরুন একটা তীব্র ক্ষোভ আমি প্রকাশ করতে পারছি না আপনি পারছেন বা আপনি পারছেন না আমি পারছি বা ধরুন একটা দারুণ যন্ত্রণা যাতনা বা দারুণ একটা ধরুন আবেগ অভিঘাত আপনি নিজে সহ্য করতে পারছেন না আমি আপনারও সেটাকে সহ্য করছি ধারণ করছি তো ধরুন আপনি আমার হয়তো ক্ষোভটা প্রকাশ করছেন আমি ভাবছি যে আমি যেতে পারতাম না কি যে কুত্তার বাচ্চার সময় যে আমি বলে উঠতে পারতাম না মানে ধরুন আমার দুটা জায়গায় বাধ্য একটা হচ্ছে গিয়ে মূলত সমস্যার সামনে সব মানুষের সামনে গালি দিয়ে কী হবে গালি কেন দিব একটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে অল্টারনেটিভ শব্দ আছে আমি কুত্তার বাচ্চা না বলে পারতাম আবার ধরুন মানে যখন ঠিকই আমি এমনটা অনুভূতির মধ্যে দিয়ে যখন সময়কে কুত্তার বাচ্চা বলতে আমার ইচ্ছে করে তখন তো আমি ওই আগের দিক কারণে বলে উঠতে পারি না তখন আমার কোথাও না কোথাও কিন্তু আপনার আশ্রয় লাগে এই যে আমরা তো কোথাও না কোথাও ধরুন মানে একজন একজনের কাছে আশ্রয় হয়ে উঠি একজন একজনের কাছে ধরুন যদি বলি যে নিজের একটা রিফ্লেকশন নিজের প্রতিবিম্ব হয়ে উঠি সেটাকে বন্ধুত্ব তো আপনি মানবেন নিশ্চয়ই 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 মানবো আপনাদের আগে যাম হ্যাঁ শুরু হওয়ার আগে আসছি যখন শুরু হওয়ার আগে এই যে দেখেন বলা যায় এখন বাংলা জুড়ে লকডাউনের ইফেক্ট লকডাউন না ঠিক আগে আপনার এই যে এই পাশে একটা মাথা ছিল তারপর এইদিকে ছোট একটা বোটের মতো ছিল এখন আবার এটার নতুন করে একটা পুরনো জমিদার বাড়ি যাওয়া জমিদার আলাদিন না থাকলে আমাকে প্রডিউসার আমাকে বললো যে ঠিক আছে তো এইটা তৈরি হইতে 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 আমাদের প্রোগ্রামগুলো চলতে সৌমিত্র আমরা তো আস্তে আস্তে অনেক কথা বললাম মূলত
আমাদের বন্ধুত্ব বন্ধুত্ব হুম। কিন্তু আজকে আসলে আপনার এখানে নিয়ে আসছে অন্য আলাপগুলি করার জন্য, অন্যান্য কি বিষয় কি আলাপ? অন্যান্য বিষয়ে আপনি আসলে কি কি ভাবেন, কি কি আলাপ শেখান? যেমন আমি এই মুহূর্তে আপনার সাথে আলাপটা করতে চাই যে সাংবাদিকতা, সাংবাদিকতার যে পথ চলা, এখানে আপনি আসলে আপনার দেখাটা কি, কি দেখলেন, শিখলেন কি, বা বললেন একটু বলেন না শুনি আমি। শেখাটা বলি দেখতে শিখেছি আসলে। 10 বছর ওই অর্থে তো খুব বেশি সময় নয়, কিন্তু আমার জীবনকালে আসলে কত দিনের ধরুন 30, 35, 32 বছরের জীবনকাল, এর মধ্যে আসলে 10 বছর তো 1/3 প্রায়। তো 1/3 খালি চোখে দেখার একটা চার্ম আছে, আপনি ক্যামেরার চোখে প্রিসাইজলি দেখবেন, সেটার চার্ম তো আসলে অন্যরকম। আমি ধরুন কোনো একটা ঘটনা ঘটলে মানে এটা আসলে কাউকে ছোটো করার জন্য না, ধরুন একজন সাধারণ মানুষ একরকম করে ভাবছে, ধরুন ভারত চীনের যেই কয়েকদিন আগের সংঘাত, সেটাকে ধরুন কি একজন ভাবছে স্রেফ ধরুন চীন ভারতের যে দ্বন্দ্ব এবং এখানে কে জিতবে কে, আর এইসব নানা বাহাস। আমি ধরুন এর মধ্যে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এদের তাহলে ইকোনমিতে কে লাভবান হবে, কে ক্ষতি হবে, এবং যেটা সত্যি কথা যে শেষ পর্যন্ত কেউ যুদ্ধে জড়াতে চাইবে না, কারণ যুদ্ধ মানে যেই জিতুক যেই আর দুই পক্ষের লস। যে কোনো ঘটনায় আর গত কয়েক বছর ধরে বিভিন্ন আন্দোলনে যখন আমরা কাজ করতে গিয়েছি, তখন আমরা কিন্তু দেখেছি যে সাংবাদিকদের উপর সাধারণ মানুষ খুবই ক্ষিপ্ত, খুব। এবং মানুষ কি বলে, মানে তাদের রিয়াকশন আমরা কি পাই, বলে আপনারা এত কিছু নেন দেখান না। আবার একটা বড় অংশের মানুষ বলে মনে করে যা আমরা দেখাই ঘটনা আসলে তা না। এটা খুবই ধরুন আমাদের জন্য মানে পেশাগত জায়গাতে খুবই হতাশাজনক। এবং মানে খুব কাছাকাছি সময় আমি অনেক কাছে শুনেছি, বন্ধুবান্ধবরা তো বলেই যে আসলে ঘটনা কি, ধরুন যে কোনো ঘটনা, ধরুন করোনা ভাইরাস আউটব্রেক, এই প্যান্ডেমিক, বাংলাদেশে এইটার বিস্তার এবং মানুষের সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যা, মানে একটা সেন্টার পয়েন্ট থেকে এটা নানা ঘোষণা আসছে। এরপর মানুষ বলে আসলে ঘটনা কি বলেন তো, আসলে সংখ্যা কত। মানে আমি যেটা বলছি বা কোনো একটা কর্তৃপক্ষ যেটা বলছে, কোনোটাকেই সে নিরঙ্কুশ মনে করছে না। মানুষ আসলে যেভাবে কেবল সাদা বা কেবল কালো বলে দেখতে চায় যে কোনো ঘটনা, সেটা সবসময় তো ঠিকও না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেটা ধরুন একেবারেই শখের কোনো তথ্য দেনেওয়ালা, বা ধরুন একেবারেই আমি কোনোভাবেই নিরুৎসাহিত করছি না ফারহান ভাই, ভুল বুঝবেন না, ধরুন কোনো একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা ধরুন ফেসবুকে ইনফর্মার, হ্যাঁ, সে যেভাবে একটা তথ্যকে দেখে আমার আপনার সেভাবে দেখার সুযোগ থাকে না যখন আপনি পেশাগত কাজ করছেন। আপনার প্রত্যেকটা তথ্যে প্রত্যেকটা শব্দের জন্য আপনার কৈফিয়ত দেওয়া লাগে, সেটা স্রেফ চাকরির খাতিরে বেতনের জায়গায় দিতে হয় তা না, কিন্তু দর্শকের কাছেই দেওয়া লাগে। ফলে ধরুন একজন এসে বলতেছে যে এখানে 5টা লাশ পড়ে গেছে, আপনারা দেখলেন না, আমি কোনো না কোনোভাবে 5টা লাশ হয় আমার নিজের চোখে দেখতে হয় বা কারো না কারো মুখ দিয়ে আনতে হয়। এখন মুশকিল হয়ে যায়, ধরুন কোনো কারণে আমি 5টা লাশ দেখলাম না বা আমাদের কেউই দেখলো না 5টা লাশ, আমি বলবো কি করে বলুন? আমরা যে বলছি যে আচ্ছা 5টা লাশ আপনারা দাবি করছেন, ওই জায়গায় আমরা কিন্তু আসলে কোনো অভিভাবক এখন পর্যন্ত দাবি করেনি, ডাক্তারদের কাছ থেকে পাইনি, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা পাইনি এই ধরনের কোনো তথ্য, কাজে আমি আপনাকে কিভাবে দেব এই কথাটা বলছি। কিন্তু মানুষের এই যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে 5টা লাশ মানে 5টা লাশই সাংবাদিক এখানে কেন 2টা বলছে, হ্যাঁ, এইটা তৈরি হওয়ার পেছনে আপনি কাজ করছেন, আপনার কি মনে হয়, মানে মানুষেরই দোষ যে, না না আমি মানুষের দোষ বলছি না তো ভাই, আমি তো বলছি যে ঘটনাটা কি মনে হয়? ধরুন সেটা বেশ অনেক দিন আগে থেকেই আপনি মানবেন নিশ্চয়ই যে মানে রাজার বাড়ির খবর বা ধরুন যে কোনো একটা বিশেষ অঞ্চলের খবর, আবার কোনো বিশেষ ব্যক্তির খবর, এইগুলো তো ধরুন মানে যে সে বলে দিলে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। আবার যিনি বলেন তিনিও সবসময় তো আসলে মানে কেউই সেটা মানে মানে ধরুন যেই মানুষকে আমি বলছি যে মানুষ আমাকে অবিশ্বাস করছে, সেই মানুষও তার নিজের তথ্য দেওয়ার সময় সে তার কিছু প্রেক্ষাপট দাঁড় করায়। ফলে যে কোনো ঘটনায় যে তথ্যটা দেয় সে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব প্রেক্ষাপট জুড়ে দেয়। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং নানা ক্ষেত্রে ধরুন সেটা আপনি মানবেন নিশ্চয়ই, তৃতীয় বিশ্বের তো মানে কিছু ব্যর্থতা থাকেই, এবং যখন আপনার অনেক কিছুতে ঘাটতি থাকবে, সীমাবদ্ধতা থাকবে, তখন আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন না, সেই বাস্তবতা আপনাকে মানতে হবে। তো সেই জায়গা থেকে ধরুন অনেক জায়গায় তথ্য পেতে ঘাটতি থাকে, তথ্যের নানা রকম বোঝাপড়া থাকে। আমি একটা বলি, খুব কাছাকাছি সময় বছরখানেক আগে আমাদের একজন আল জাজিরার দক্ষিণ এশিয়ার একজন, উনি তখন দায়িত্বপ্রাপ্ত প্রধান ছিলেন সম্ভবত, ভদ্রলোক এসেছিলেন, আমাদের 2-3 দিনের সেশন হয়েছিল।
তো আমি যোগ দিয়েছিলাম, মানে সবাই আলাদা আলাদা কোনো রিপোর্টারদের সঙ্গে, প্রডিউসারদের সঙ্গে, উপস্থাপকদের সঙ্গে কথা বলেছি, আমি উপস্থাপক কোটায় যোগ দিয়েছিলাম। তো উনি বলছেন যে উচ্ছেদ, এই যে বস্তি উচ্ছেদ, তারপরে সড়কে উচ্ছেদ, এটাকে তোমরা কিভাবে দেখো? এই জায়গায় তোমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই কর্তৃপক্ষের বয়ানটা তুলে ধরো, এটা কেন ধরো? তো আমাদের দিক থেকে বক্তব্য ছিল, আমাদের অন্যান্য সহকর্মী বলছিলেন যে এটা ধরি, মানে এইটা ধরি কারণ আমাদের আসলে উপায় থাকে না, আমরা ওর কথাটা বলি যে ওকে নোটিশ দেওয়া হয় নাই, কিন্তু জায়গাটা যে মানে উচ্ছেদটা যে আসলে বাস্তবতা এবং ওই জায়গাটা যে অবৈধ, দখলটা যে অবৈধ, ওটা যে ওই ব্যক্তি দখল করে না, অন্য কেউ দখল করে তাকে বসাইছে, এটা না বলে আমাদের উপায় থাকে না। বলছে তাহলে তো তোমরা আসলে অনেক বেশি কর্তৃপক্ষকে ফলো করছো, আমরা মেনে নিচ্ছি, কিছু বলার ছিল না। তার খানিক পরে ভদ্রলোক বলছেন যে উনি এর আগে ইউএসএতে সাংবাদিকতা করতেন, যুক্তরাষ্ট্রে সম্ভবত, বা ইউরোপিয়ান কোনো দেশে। তারপর উনি মধ্যপ্রাচ্যে এলেন, আল জাজিরা, কাতারের চ্যানেল। উনি বলছেন যে মধ্যপ্রাচ্যে আসার পর ওনার মানে ফ্যাক্টের ব্যাপারে ওনার অবজারভেশন পাল্টায় গেছে, মানে তথ্যের ব্যাপারে। কারণ উনি দেখছেন যুক্তরাষ্ট্র যেটাকে সত্য বলে, কাতার সেটাকে সত্য বলে না, সৌদি আরব যেটাকে সত্য বলে, ইরান সেটাকে সত্য বলে না। এবং আপনি দুইটার কাউন্টাকেই নিরঙ্কুশভাবে মিথ্যা বলতে পারবেন না। আমার ভদ্রলোককে আমার মতোই অসহায় মনে হইলো। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের গণমাধ্যম এখন অনেক বেশি নিয়ন্ত্রিত? যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে ওই এটা তো তাহলে এক প্রকার সরকারের ক্রেডিট, যে সরকার কোন এক দুর্নীতিবাজকে ধরে, তারপরে সাংবাদিকরা গিয়ে এরপরে তার ফিরিস্তি বের করে। তার আগে সাংবাদিকতার যে সাংবাদিকতা, সেই ফিরিস্তিগুলি কেন বের হয় না? মানে গ্রেপ্তার বা অভিযানের পরে কেন বের হয়? এইটার কারণ কি? সেটাও বের হয় ভাই, সেটাও বের হয়, কিন্তু মুশকিল হচ্ছে মানে পারে না যখন আপনি পুরো স্ট্রাকচার নিয়ে মুভ করবেন, মানে সেটা যখন প্রশাসন থাকছে, সেটা যখন আইনশৃঙ্খলা বাহিনী থাকছে, সেখানে গণমাধ্যম থাকছে, তখন সেটা আসলে যেই মাত্রা পায়, যে তাৎপর্য পায়, স্রেফ একটা গণমাধ্যমের অনুসন্ধান অনেক ক্ষেত্রে সেটা পায় না। আপনার ধরুন, মানে আপনি নিয়ন্ত্রিত বলছেন গণমাধ্যমকে, এখন ধরুন মানে গণমাধ্যম কোনো সময়ই ধরুন মানে নিরঙ্কুশ ক্ষমতা বা স্বাধীনতা ভোগ করেনি এই ভূখণ্ডে। মানে আমি ভূখণ্ডকে আরও বড় করে বললে এই উপমহাদেশে নিরঙ্কুশ স্বাধীনতা আসলেই ভোগ করেনি। ধরুন করেছে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত, তার কোথাও না কোথাও একটা টান, একটা পিছুটান রয়েই গেছিলো। তো সেটা কাটানোর চেষ্টা তো আমি একটু বলছিলাম আছে, কিন্তু আপনার ওই নিয়ন্ত্রণ এখন যখন সব কিছু কেন্দ্রীভূত হচ্ছে, বলে না যে মানে মানুষ আশা করে যে সাংবাদিক সৎ হবে, চিকিৎসক সৎ হবে। এখন ধরুন যেখানে রাজনীতিবিদ সৎ হবে না, আমলা সৎ হবে না, ব্যবসায়ী সৎ, মানে কেউ পুরোপুরি সৎ হবে না, সেখানে আপনি কাউকে তো পুরোপুরি সৎ আশা করতে পারেন না। অনেক কিছুই তো বললেন সাংবাদিকতা নিয়ে। আমি দুইটা বিষয় জানতে চাই, সাংবাদিকদের যে বেতনাদি এবং সাংবাদিকদের যে বিভিন্ন অধিকার আদায়ের যে সমস্ত সংগঠন, এই বিষয়গুলি নিয়ে, এই দুটো বিষয় নিয়ে আপনার অবজারভেশন। বেতনাদি নিয়ে এত সমস্যা কেন হবে? মানে এইখানে কেন দুস্থ হয়েই চলতে হবে? একটা রিপোর্টারকে 5,000, 10,000, 8,000 দিয়ে কেন শুরু করতে হবে? কেন বলবে যে তুমি তো জেনেই আসছো, আমাদের সময় আমরা আরো খারাপ করতাম? মানে এই ধরনের উদাহরণ দিয়ে কেন চলতে হবে? একটা গণমাধ্যম যদি সমাজের বাইরে নয়, আপনার ধরুন আপনি সাধারণ বিএ পাস করে যান, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার না হয়ে গার্মেন্টসে কাজ করতে যান, কত টাকা বেতনের চাকরি আপনি পাবেন আপনার মনে হয়? মানে 8,000, 10,000, 12,000 টাকারই তো। তাও গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক স্টেবল ইন্ডাস্ট্রি, মানে সেটা নানা রকম জটিলতা আছে নিঃসন্দেহে, কিন্তু সেখানে শ্রমিকরা কিন্তু সংগঠিত এবং তারা দীর্ঘদিনের নিষ্পেষণ নিয়ে কথা বলেন। গণমাধ্যম তো যদি বলি গণমাধ্যমের এই যে স্ফুরণ, এটা অনেক বেশি অর্থনৈতিক স্ফুরণের প্রতিফলন। অর্থনৈতিক স্ফুরণ মানে নয় যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান অনেক বেশি পাল্টে গেছে, কিন্তু এটা তো আপনি স্বীকার করেন যে বাংলাদেশে অর্থনৈতিক প্রবাহ অনেক বেড়েছে, মানে টাকার ফ্লো বেড়েছে, টাকা ঢুকছে প্রচুর এবং প্রচুর কাজ হচ্ছে, এবং বাংলাদেশের মানুষ নিজস্ব ছোটো ছোটো ইকোনমি দিয়ে হচ্ছে সে টোটাল সার্কেলটাকে রোল করছে কোনো না কোনোভাবে। ফলে আপনার যখন এই যে বুমিংয়ের পর ধরুন একটা যদি বলি কোট আনকোট বিক্ষিপ্ত ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে মালিকের ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আপনি হঠাৎ করেই ওই শ্রমিকের স্ট্রাকচার আশা করতে পারবেন না। বিরক্তি আসেনি, অবসাদও আসেনি, এই দুটো আসলে কাজ করাটা সত্যি কঠিন। তাহলে আপনি ওই ইয়েটা কই পান, মানে এনার্জিটা কোথায় পান? ইন্টারাকশান, মানুষের সঙ্গে ইন্টারাকশান। ধরুন আমরা অনেক কিছু বলতে পারছি না ফারহান ভাই, আপনি বলছেন তেমন, আবার আমরা কিছু কিছু বলতেও পারছি।
ধরুন একেবারে কিছুই বলতে পারছি না, তার চেয়ে আমি যে কিছু একটা বলে যাচ্ছি, মানে আমি যে কোথাও কথা বলছি, এইটুকু অন্তত প্রবোধ হিসেবে আপনাকে ধরুন সাহস দেবে, এবং যেটা সত্যি আপনি মানবেন। আপনি যদি টিকে থাকেন, আপনি যদি যাত্রাটা অব্যাহত রাখেন, কোথাও না কোথাও আপনার অমন বলার ক্ষেত্রে চলেও আসতে পারে। আপনারা যদি এখন আমি বলি যে অমুক একটা চ্যানেলের সিও হন বা হেড অফ নিউজ হন বা হলে একটা সময় হলে, আপনার কি মনে করা হয় যে আপনি এই চক্র থেকে বেরোতে পারবেন, যে এটা একটা চক্র, আমার ভাষায় আমি বলবো আর কি, একটা চক্র যে এর বাইরে যাওয়া যায় না, আপনি কি পারবেন? আপনি মনে করেন যে এটা সম্ভব? না, আমি ব্যক্তিগতভাবে এর বাইরে বেরোতে পারবো না। পারলে আমি ওরকম, আপনি যেমন সিইও বলছেন, ধরুন আমরা তো কথা বলছিলাম, আমরা নিজেরা একটা অনলাইন পোর্টাল চালাতাম, যেটাকে আমরা অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে 500-700 কোটায় নিয়ে এসেছিলাম, এবং আমরা 4-5 জন কাজ করে, কোনো ইনভেস্টমেন্ট ছিল না, কিচ্ছু ছিল না, নিজেদের কম্পিউটারে বসে নিউজ দিতাম। বিশ্ববিদ্যালয়গুলো আমাদের তৈরি হয়েছিল তখন। তো ধরুন অমন কোনো একটা প্রতিষ্ঠান আপনি হয়তো চালিয়ে ফেলতে পারবেন ভাই, কিন্তু যখন ওই যে আপনি বেতনাদির কথাও বলছেন, আরও নানা সুবিধার কথা বলছেন, সেটা সংবাদকর্মীর সুবিধা, সেগুলো করতে গেলে আপনার ওই পিছুটানটা থাকবেই, যেখানে আপনি এই চক্র থেকে বেরোতে পারবেন না। কারণ আপনার এই চক্রকে আপনি হয়তো আরেকটু স্মুথ করতে পারবেন, আরেকটু যদি বলি যে এর যে কর্কশ চেহারা, সেটাকে কমাতে পারবেন। কিন্তু আপনি যদি এটার বাইরে যেতে চান, তাহলে ওই যে আপনার বেসিক স্ট্রাকচারটা পাল্টাতে হবে। বেসিক স্ট্রাকচার না পাল্টালে আসলে এটার কোনো স্ট্রাকচারটা ঠেকা তো এক হিসেবে সাংবাদিকদেরও না, মানে সেটা সম্ভবও না, মানে সাংবাদিকটা সেটা করবেও না, সংস্কৃতি কর্মী। তার মানে কি আপনার কথা তো অনেক বেশি, মানে একেবারেই পলিটিক্যালি বিষয়টা অনেক বেশি কি ডিল করে, যে মানে সোসাইটির যে স্ট্রাকচার পলিটিক্যাল, যেটা চুয়ে একেবারেই পত্রিকা অফিস পর্যন্ত পড়ে, মুদি দোকান পর্যন্ত এইটা দুই দিকেই, মানে কোথাও এটা ভাইস ভার্সাও। ধরুন মানে নিঃসন্দেহে যে মানে রাজনীতি, অর্থনীতি এগুলো যদি আরেকটু সুস্থির হয়, গণমাধ্যম নাকি বল, যে কোনো ব্যবসা ক্ষেত্র এবং অন্যান্য মানে উদ্যোগের ক্ষেত্র, সেগুলো একটু সুস্থির হবে, তো সন্দেহ নেই। আবার এটা পাল্টাপাল্টিও ঠিক। ধরুন যদি গণমাধ্যম অনেক বড় রকমের বিচ্যুতির দিকে চলে না যায়, একেবারে খাদে চলে না যায়, যদি সে মৃত হয়ে না যায়, সে যদি ন্যূনতম মাত্রায় বেঁচে থাকতে পারে, সে কোথাও না কোথাও গিয়ে ঠিকই কিন্তু আবার ওই যে মানে হয়তো উদাহরণটা মানুষ শুনলে ভুল বুঝতে পারে, আমি আসলে নেতিবাচক অর্থে বলছি না। ভাইরাস যেমন রেপ্লিকেট করে শুধু ঠিকঠাক অনুকূল পরিবেশ পেলে, সেটা কেবল ভাইরাস না, কিন্তু অঙ্কুরোদ্গমত অনুকূল পরিবেশ পেল একটা বীজ অনেক বছর তার ভেতরে সেই জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারে, অনুকূল পরিবেশ পেলে সেটার যে ক্ষমতা সেটা দেখায়। তো গণমাধ্যমও কোথাও ওই পাল্টা, আমি যদি বলি গেমটা খেলে দিতে পারে, সেটা সম্ভব। পাবন ভাই ভাই শোন, ওই যে ধর নিউজ শুরু হয়ে গেছিল, ওই জন্য রেখে দিছিলাম। শোন ভাই, ওই যে তুই যদি এসে 4:30 ধরতে পারিস, হ্যাঁ, তাহলে আমি 3টা পর্যন্ত টেনে দিচ্ছি। 4:30, 5টা, 6টা পড়িস। ওকে ভাই। আর তুই যদি আগে আসিস, তাহলে তুই আগেই ঢুকলি, আমি তাহলে 5টা পরে, আমার শিডিউলে বোধহয় 5টা আছে, এটা পরে তারপরে বেরোবো। না, তাহলে আমার বরং সুবিধা হয় ভাই, আমি ধরেন একটু মানে দেরি করে গেলে আমার দিতে সুবিধা হয়। আপনি তাহলে একটা না পরে বেরোয় যান। হ্যাঁ, আমি তাহলে 4:30 থেকে ধরি। তুই 4:30 থেকে ঢুক, আমি 3টা পর্যন্ত পড়ি। ওকে ঠিক আছে। চা খাবেন? চা খাওয়া যায় ভাই, অনেকক্ষণ হলো। চা ছাড়া সিগারেট খাচ্ছি। বিপ্লব বা পরিবর্তন, হাবিজাবি, এসব তো আমি এবার টিজ করবো না, কিন্তু এইটা আমার জরুরি, এটা আমার দরকার, একটা পরিবর্তন, সোজা বাংলা কথা, এই পরিবর্তন দরকার। এখন আমি এই বয়সে এসে আমার কাছে মনে হয়েছে যে আমি কতটুকু মানে প্রিসাইজ হওয়ার যে বিষয়টা, এটা আসলে সবারই দরকার। আর এটা না কিছু বাস্তবতা আপনারা তৈরি করে, বাস্তবতা থেকে, নানান জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনার পরিবার, এর বাইরেও তো না, আপনার পরিবার, তারপর আপনার বন্ধু বান্ধব, আপনার তো মানতে হবে যে আপনার বাকি যতগুলো আইডেন্টিটি আছে সবগুলোকে আপনার সার্ভ করতে হবে। আমি একটা বিষয় খেয়াল করলাম যে মানে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে এই ধর্মীয় যে ব্যাপার স্যাপার, এগুলি একটু বেশি উগ্রতার দিকে যাচ্ছে, বা এরকম কোনো কিছু কি মনে হয় আপনার? সেটা তো পৃথিবীব্যাপী যাচ্ছে, বাংলাদেশ বাদ যাবে কেন? আপনার কেবল যে ধর্মীয় ব্যাপারটা না, ধর্ম, জাতি, বর্ণ সব ব্যাপারের উগ্রতাই তো বাড়ছে।
এটা ধরুন আপনি হয়তো একটা ওয়েভের মতো ভাবতে পারেন যে অনেক দিন ধরে একটা আধুনিকতার ওয়েভ ছিল, সবাই মানে সহিষ্ণুতার কথা বলতেন, সহিষ্ণুতার কথা বলতে পছন্দ করতেন, বৈচিত্র্যকে স্বাগত জানানোর কথা বলতেন, এবং একটা এই মাপের বা এইটাকে মানদণ্ড ধরে একটা আধুনিকতার চর্চা বিশ্বব্যাপী হচ্ছিল কম বেশি। তো সেটা মানে কেবলই কথায় বা মুখের বুলিতে থেকে যাওয়ার কারণে আপনার পাল্টা ওয়েভটা তৈরি হয়েছে। অনেকে যারা নানাভাবে বঞ্চিত হয়েছেন, অনেকে যারা এই জাতি ধর্ম বিদ্বেষ এগুলো ঘোচানোর যে আলাপ, সেই আলাপে যারা লাভবান হননি, তারা একটা পাল্টা উগ্রতা দিয়ে গেছে। আমাদের দেশে যাওয়ার বাস্তবতা তো আসলে আর অনেক রকম। আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে এখন, মানে আরো অন্যান্য নানা রকম স্কেলে বাড়ছে, কিন্তু সাংবাদিক হিসেবে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কি এটা খেয়াল করছেন যে বাংলাদেশের যদি শিক্ষা নিয়ে, এই যে আপনি বললেন যে ধর্মের যে জায়গাটা, শিক্ষার যে বিষয়টা, সেখানেও কিন্তু আমরা দেখলাম যে নানান ধরনের পাঠ্যপুস্তকে নানান ধরনের পরিবর্তন, যে পরিবর্তন অনেক বেশি আমরা বলবো যে রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, তো এই রাজনৈতিক সিদ্ধান্তগুলি কি মানে জীবন ও রাজনৈতিক বাস্তবতা তো আপনি পড়েছেন, নিশ্চয়ই দর্শকরাও পড়েছেন অনেকে। ফলে জীবন যেমন চলমান প্রবাহমান, জীবনের যেমন নানা উত্থান পতন থাকে, রাজনৈতিক বাস্তবতারও তো নানা উত্থান পতন থাকে ফরহান ভাই। আপনি ব্যক্তিগতভাবে যে এই বিশ্বাসী হন না কেন, আস্তিক বা নাস্তিক, এটা ব্যক্তিগতভাবে আমার জন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে আপনি পৈতৃকভাবে যেই ধর্মীয় পরিচয় পাইছেন, সেইখানে আপনার কি কখনো মনে হয়েছে যে এই চারপাশ আপনাকে এক ধরনের অচ্ছুত বা এক ধরনের, এই যে আমরা আমাদের একটা ইয়াও আছে যে মগু কোনো দেশ নাই, আমরা একটা গল্প মানে একটা পর্ব আছে আর কি এরকম আমাদের রুটে, এই যে আমার যে দেশ নাই, এই ফিল আপনি না হন, আপনার আত্মীয় স্বজন বা আপনি চারপাশে সেটা পান কি না? সেটা এখন আমি পাই না ভাই, কিন্তু ধরুন আমার শৈশব কৈশোরে এই অনুভূতি হয়েছে, এই উপলব্ধি হয়েছে আমার, সেটা এড়ানোর সুযোগ ছিল না। এখন এটা বাস্তবতা, ধরুন মানে আমি নানা দিক থেকে প্রিভিলেজড, পড়াশোনা করার সুযোগ পাইছি, পারিবারিক সচ্ছলতার কারণে অন্যান্য অনেক টানাপোড়েনে পড়তে হয় নাই, এবং মানে যেভাবেই হোক অপেক্ষাকৃত উদার উন্নত মানসিকতা মানুষজনের সঙ্গে মেশার সুযোগ আমার হয়েছে। আমি দেখছি যে মানুষ স্রেফ মানুষ হিসেবে ভাবতে এমন মানুষ প্রচুর আছে, এবং ধর্মীয় পরিচয়, অন্যান্য বর্ণ কোনো ব্যাপারই না এমন মানুষ। তো এটাও ঠিক, ধরুন আপনি যখন একেবারে তৃণমূলে চলতে যাবেন, হ্যাঁ, যখন তৃণমূলে চলতে যাবেন, তখন মানে এই বোধ আপনার কখনো না কখনো, যদি আপনার অন্য কোনো পরিচয় থাকে, সেটা ধর্মীয় পরিচয় বা লিঙ্গগত পরিচয়, এই বোধ আপনি পাবেনই, এটা আপনি এড়াতে পারবেন না। এটা ছিল ভাই, এটা দীর্ঘদিনের চর্চায় ছিল। আপনার যেটা ছিল, ধরুন আপনার পাল্টা যে ওয়েভটা, ভয়েসটা, সেটাও ছিল, সেটা এখনও আছে। এখনও ধরুন মানে এই তো আছে ভাই, আপনার ধরুন দাঙ্গার সময় আপনার সংখ্যাগুরু, ধর্মীয় সংখ্যাগুরু যদি একটা মানে আসলে বাজে প্রয়োগ শব্দের, ধরুন সে গিয়ে বলছে যে না, এই বাড়িতে যেতে হলে আমার রক্তের উপর দিয়ে যেতে হবে। সে মানে ধরুন ওই যে তার প্রতিবেশীর যে মানে তার যে সহাবস্থানের মূল্য, তার প্রতিবেশীর সঙ্গে তার যে সৌহার্দ্যের মূল্য, সেটা সে জীবনের চেয়ে বেশি করে দেখছে ভাই। এই মানুষ তো আছে, সে তো বেঁচে, সেই তৃণমূলে আছে, যেই তৃণমূলে আরেকজন ধরুন এই অত্যাচার নির্যাতন করতে গেছে। এই বাস্তবতা আছে তো ভাই, এইটাও শিখে না। আবার এটা ঠিক আপনি বাড়ছে আপনি মনে করছেন, কারণ হচ্ছে এখন অনেক বেশি দৃশ্যমান হচ্ছে, এটা ঠিক। ওই যে আপনি অনলাইন মিডিয়ার কথা বলছিলেন, সোশ্যাল নেটওয়ার্কিংয়ের কথা বলছিলেন, সেগুলো দৃশ্যমানও বেশি হচ্ছে। এই যে মেরে ফেলো, একে হত্যা করো, একে এই করো, এর বাড়ি করো, মেরে ফেলার ইয়ে ভাই নতুন কিছু না ভাই, এই জায়গায় না। মানে আমাদের মানুষ, আপনি ময়মনসিংহের যে সেটা মানে অঞ্চল ভেদে ওরকে আলাদা করে বলছি তা না, কুইট অ্যালবাম বলে মানে কি কেটে ফেলবো, মানে কিছু তোর মাইরা ফেলবো, মানে যেহেতু আমরা ওই যে একটা সামন্ত, ওই যে একটা লেঠেল নির্ভর একটা ক্ষমতার দ্বন্দ্বের মধ্য দিয়ে গেছি দীর্ঘদিন, সেটার প্রভাব আমাদের ভাষায় রয়ে গেছে তো, এবং সেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের মানসিকতায় থাকবে না তা তো হয় না, সেটা আছে। এবং মানে এইসব উগ্রতার মধ্যে আমি বলে যাই, এবার করোনা মহামারীর কারণে, করোনা ভাইরাস সৃষ্ট মহামারীর কারণে কিন্তু খুব
দুর্দান্ত একটা সেকুলার অ্যাপ্রোচ দেখা গেছে। আপনার দৃষ্টি এড়ায়নি হয়তো। ধরুন সকল রাষ্ট্র, সেটা ধর্মীয় লেবাস সহ কি ধর্মীয় লেবাস ছাড়া, সকল রাষ্ট্র কিন্তু সেকুলার অ্যাটিটিউড করেছে। সৌদি আরব কাবা শরীফের যেই নামাজ এবং তোদের ১,৫০০ মসজিদের নামাজ বন্ধ করে দিছে। সে চিন্তা করছে তার মানে রাষ্ট্র তো মানে সে ধার্মিক কি ধার্মিক না, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে সে তার নাগরিকের প্রতি দায়িত্বশীল কিনা। এই অ্যাপ্রোচটা কিন্তু সে দেখিয়েছে। সেটা যে কেবল সৌদি আরব দেখেছে তা না ভাই, সেটা সব রাষ্ট্র আমাদের দেশও দেখিয়েছে। ফলে মানে মানে সেকুলারিজমের প্রয়োজনীয়তা, রাষ্ট্র চালাতে গিয়ে স্রেফ ধর্মনির্ভরতার চেয়ে সেকুলারিজমের প্রয়োজনীয়তা যে বেশি, এবং সেটা যে আসলে শেষ পর্যন্ত যে ধর্ম পালনকারীর সুরক্ষা বলুন, ধর্ম পালনকারীর সেই ধর্মপালনের ধর্মচর্চার প্রবাহটাকে আরও বেশি নিরবিচ্ছিন্ন করার জন্য জরুরি, নির্বিঘ্ন করার জন্য জরুরি, সেটা কিন্তু এবার প্রমাণিত হয়েছে। আপনার এই দ্বন্দ্ব তো চিরকালীন দ্বন্দ্ব। মানে কোনোভাবেই কোনো কর্তৃপক্ষীয় জায়গায় আপনার ব্যক্তির যেই মুক্ত চিন্তার চর্চা, সেটাকে ঢালাওভাবে উৎসাহিত করা হয় না। করলে প্রতিষ্ঠান ভায়োলেটেড হয়, প্রতিষ্ঠানের স্বার্থ অনেক বেশি। প্রতিষ্ঠান, আমি রাষ্ট্র প্রতিষ্ঠান বলছি, পেশাগত প্রতিষ্ঠানের কথা বলছি, সমাজের কথা বলছি, একান্ত আপনার মুক্তিযুদ্ধ এটাকে উৎসাহিত করা হয় না। এই যে দ্বন্দ্ব, এখন আপনি ভাবুন এই আইন যখন ছিল না তখন সাংবাদিকদের জেলে পড়া হয় নাই? তখন তো আরও মানে হয়েছে তো, ফলে মার্ডার হয়েছে। হ্যাঁ, মানে আপনি ভাবুন না, ওই যে মানিক সাহেব বোমা মেরে উড়িয়ে দিছে ভাই আপনার, এইগুলো তো ছিলই। এখন মানে আপনার এই পেশার বা আপনার এই যে চিন্তার চর্চার ধরনই এমন যে এইটা আপনি মানে খোলা হাওয়ার মতো, আপনি খোলা হাওয়া ঠিকই, কিন্তু ধরুন কেউ যদি একটা জড়ো আবর্জনা রাখে, এরা উড়ে নিয়ে যাবেই, আপনি কি করবেন? ফলে যে আবর্জনা রাখে বা যে ধরুন যে আবর্জনা থেকে ফায়দা তোলে, সে আপনাকে বাধা দেবেই। তার মানে এই দ্বন্দ্ব চলতে চলতে যে উইন করে, বিষয়টা কি এমন? হ্যাঁ নিশ্চয়ই, মানে এখানে উইন ওভার করার বিষয়টা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, গেম তো। আপনার পৃথিবী এত কোটি বছর পাড়ি দিল, আরও নিশ্চয়ই এত কোটি বছর পাড়ি দিল। প্রতিদিন আপনার বিজ্ঞানের হিসাব কি বলে, 25-26টা করে প্রাণী না মানে জীব সত্তা আর কি এক্সটিংক্ট করে, বিলুপ্ত হয়ে যায়। মানে আজকে ধরুন একটা আইডেন্টিক্যাল একটা জীব আছে, সেটা কালকে নাই, 25টা করে প্রতিদিন যায়। মানে এটা বেশ আগের হিসেব, নিশ্চয়ই আপডেট থাকবে। ফলে আপনার বিবর্তনের যে ধারা, সেই ধারায় আপনার এই খেলা চলতেই থাকবে। আপনি ঠিকমতো খেলবেন, টিকে থাকবেন। আপনি ডিসেন্টলি খেলবেন, গেমটা টিকে থাকবেন। ডিসেন্টলি খেলবেন না, টিকবেন না। এবং আপনি মানেন না মানে মানে এই এক্সটিংশন যেটা আপনাকে একসময় ধ্বংস করে দিতে, বিলুপ্ত করে দিতে পারে, এটা জারি থাকবে। আপনি তার সঙ্গে যত বেশি মানিয়ে, যত ভালোভাবে ডিসেন্টলি খেলতে পারবেন, ইউ উইল সার্ভাইভ অ্যান্ড ইউ উইল উইন। সার্ভাইভাল ইজ দ্য উইন ইন মোস্ট অফ দ্য কেসেস।